তপ্ত সরোবরে লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা ১। ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে তোমার ছেলে, এজন্যই তো বিয়ে শাদী করতে চায় না বড় মামি। দিজার কথায় ফারজাদ শক্ত মুখে ওর দিকে তাকিয়ে বলল, মূর্খ, ওটা ব্যাকা না, বাঁকা হবে। বাই দ্য ওয়ে, তোর মতো ফালতু সময় আমার হাতে নাই। আমার হাতে কই দিজা? আপাতত আমি যতদিন আছি নিজের বাপের বাড়ি গিয়ে থাক। ফারহানা বেগম ছেলের দিকে তাকিয়ে হাসলেন একটু। তুই চটে যাইতেছিস কেন? দিজা কি সত্যি বলেছে বাপ? আমার বিশ্বাস, তোর মতো পানসে ছেলের কি ওসব হইতো না ইহ জনমেও। ফারজাদ নীরস মুখে বলল, আম্মা, আপনাদের মতো সারাদিন এসব সস্তা ভাবনা নিয়ে পড়ে থাকার জীবন না আমার। আপনাদের এই ভাঙা রেডিও ফ্যাসফ্যাচানির জন্য দুদিন ছুটি পেলেও বাড়ি আসতে ইচ্ছে করে না। দিজা চেয়ে আছে ফারজাদের বিরক্তমাখা মুখটার দিকে। ওভাবেই একটু ভেংচি কাটল, যদিও ফারজাদ দেখল না। ফারহানা বেগম অস্পষ্ট চিত্রে বললেন, তার মানে তুই বুঝাইতেছিস আমরা কোনো কাজ করি না, শুধু উল্টাপাল্টা ভাবনা ভাবি। ফারজাদ সিদ্ধ সিদ্ধ ডিমের কুসুমটা ছড়িয়ে রেখে সাদা অংশটা মুখে পুরে নিল। তা গিলে পানির গ্লাস এগিয়ে নিতে নিতে বলল, এক্স্যাক্টলি, এই তো ছিল আমার কপালে। বউ না আসতেই মা অপদার্থ হয়ে গেছে। হায় হায়। ফারজাদ বিরক্ত হয়ে উঠল। কি সমস্যা আম্মা? এজন্যই সকাল সকাল টেনে তুলে আনলে নাকি নাকের কাদার জন্য? ফারহানা বেগম অবাক হওয়ার ভান করলেন। তুই ফিরে আয় তো বাপ, তোর আর সরকারের ফরমায়েশ খাটা লাগতো না। এমনিতেই ছোটকাল থেকে রসকস নাই তোর ভেতরে, আরো কঠোর হইয়া যাইতেছিস দিন দিন। ফারজাদ উঠে দাঁড়িয়ে বলল, সকাল সকাল কি শুরু করলেন? যান, নিজের কাজে যান। আমার নিজের জ্ঞান, আমার নিজের জীবন নিয়ে ভাবার। আমার নিজের জ্ঞান আছে, নিজের জীবন নিয়ে ভাবার, তাই বলে তোর বিয়ে নিয়ে ভাবার হক নাই আমাদের? আছে, তবে আপাতত এখন না। এক কথা বলতে বলতে কত ক্যালোরি লস করে ফেলেছি, তবুও তা মগজে ঢুকেনি আপনাদের। ফারজাদ, তুই একটা জাতা হয়ে ফিরেছিস এইবার। ফারজাদ কফির মগটা হাতে উঠিয়ে নিয়ে চলে গেল বাড়ির পেছনের খোলা জায়গাতে। দিজা পেছন পেছন উঠে যায়। ফারজাদ গিয়ে দাঁড়ালো ভিটির ওপর। রাস্তার ওপারে মাঠ কুয়াশায় ঢেকে আছে। মাঠের প্রান্তর, কদিন আগেই ধান কাটা হয়েছে। খুব শীঘ্রই সরিষার বীজ ছিটানো হবে। হয়তো এসবের টানেই ফারজাদ গ্রামে আসে। কয়েকদিন ছুটি পেলেই ঢাকার যান্ত্রিক শহরটা বড্ড প্রাণহীন লাগে তার কাছে। একটা জ্যাকেট নিয়ে আয় তো আমার রুম থেকে। দিজা নিঃশব্দে এসে পেছনে দাঁড়িয়েছে, অথচ তা ফারজাদ টের পাওয়ার ভ্রু কুঁচকে ফেলল দিজা। এজন্যই বোধ হয় এরা পুলিশ প্রশাসনের লোক, শরীরের চারদিকে চোখ। মনে মনে আওড়াতে আওড়াতে ভেতর গেল দিজা। ফিরে এলো মনে আওড়াতে আওড়াতে ফিরে এলো একটা চাদর হাতে, দিজারই চাদর। সেটা এগিয়ে দিয়ে বলল, তোমার সব কাপড় তো লাগেজে ভরা, এটা দিয়ে চালাও। ফারজাদ কিছু বলল না, চাদরটা গায়ে জড়িয়ে নিল। সকাল 7টার মতো বাজে। বাড়ির কর্তা তো সেই ভোর সকালে বেরিয়ে গেছে, তবে বাকি সদস্যরা ঘুমে কাত। ফারজাদের অভ্যাসবশত সে উঠে ল্যাপটপে বসেছিল। ফারহানা এসে টেনে নিয়ে গেছেন নাস্তার জন্য। দিজা শীত লেগে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করছে আর হাতের সঙ্গে হাত ঘষছে। ফারজাদ একবার তাকালো, বলল, এত সকালে উঠেছিস কেন? যা, ঘরে গিয়ে ঘুমা। আম শিওর সারা রাত ঘুমাসনি। সূর্য উঠলে উঠিস, যা। প্রতিদিন তো বাড়ি থাকলে উঠতে বহুত বেলা। আজ যখন সকালে ওঠার সুযোগ পেয়েছি ভালোই লাগছে।
ফারজাদ জিজ্ঞেস করলো, পড়ালেখা কেমন চলছে, নাকি ফাঁকি টাকি দিস? আগে দিতাম নাকি? মানুষ ছোটবেলায় সবাই পড়ালেখা ভালো থাকে, পড়ালেখা নষ্ট হয় বয়স বাড়ার সাথে সাথে। তা কেন? এখনো পড়ালেখার প্রতি মনোযোগ সরেনি, তবে সময় হলে বুঝবি জীবনটা টুইস্টেড, যখন তখন পাল্টি খায়, সব উলটপালট হয়ে যায়। এখন বুঝবি না? তোমার আমাকে এখনো ছোট মনে হয়? ইন্টারমিডিয়েট শেষ করব কদিন পর। তো কি বুড়ি হয়ে গেছিস? ফারজাদ একটু এগিয়ে গেল ডান দিকে। বাড়ির সীমানা ঘেঁষে সামনে বাঁশের চ্যাগারের প্রাচীর, তার মাঝে নানান ফল ও মাঠ কাঠের গাছপালা, শিশির ভেজা ঘাস। দিজাকে বলল, একটা চেয়ার নিয়ে আসতে পারবি? দিজা মুখ ফুলায়। বড় মামি একটুও ভুল বলেনি, তুমি একদম পাথুরে হয়ে গেছো ফারজাদ। ফারজাদ চোখ ফিরিয়ে তাকালো, সঙ্গে সঙ্গে দিজা বলে ওঠে, ভাই। একটু অপ্রস্তুত দেখায় দিজাকে। এই এক সমস্যা তার, তার কথার ব্যালেন্স নেই। ভদ্র ভাষা বলতে বলতে আঞ্চলিক চলে যায়, আর ফারজাদকে ভাই বলতে পারে না, সাথে আপনি তুমি সম্বোধন গুলিয়ে ফেলে। ফারজাদ মৃদু হেসে ফেললো দ্রিজার দিকে তাকিয়ে। দ্রিজা পুলকিত হয়ে ওঠে। ওই গোমরা মুখটা হেসেছে। সে নিজেও উজ্জ্বল এক হাসি দিয়ে বলল, স্বার্থপর একটা চেয়ারের কথা বলছো? আমি বসবো না, নাকি আমার বসতে বারণ করে দিলে? ইনডাইরেক্টলি। ফারজাদ চ্যাহ চ্যাহ এত অস্পষ্ট উচ্চারণ করে বলল, আচ্ছা বসবি তুইও। এবার অপ্রয়োজনীয় কথা খরচা না করে দুটো চেয়ার আন যা। চেয়ার এনে দিলে ফারজাদ বসলো। নিজের চেয়ারে টেনে নিয়ে দিজা বসতে যাবে, তখনই ফারজাদ আবার বলে, আমার ল্যাপটপ আর একটু টুল এনে দে তো দিজা। দিজা সে কথা পাত্তা না দিয়ে আরাম করে বসে তেরামি করে বলল, আর এক আনার কথাও শুনতে পারতাম না, আর একটা জিনিসও আনার কথা শুনতে পারতাম না। আপনি আমি পারতাম না আমি আপনার। বহুত খাটিয়েছেন সকাল থেকে। ফারজাদ ভ্রু কুঁচকে তাকায়। ওই তোর সাথে দেখা হয়েছে 10 মিনিট খানেক। আর বহুত কখন খাটালাম? বড় ভাই আমি তোর, সিনিয়রের কথা শুনতে হয় জানিস না? নাকি কলেজে র্যাগিং খাসনি এখনো? সে যাই হোক, কথাটা কেন জানি শুনতে মোটেই ভালো লাগলো না দিজার। কেন লাগলো না সে জানে না, কেবল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ভাই না তুমি, সরি আপনি। আপনি আমার শিক্ষক। দিজা চলে যায় বাড়ির ভেতরে। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরেও দিজা ফিরল না। ফারজাদ বিরক্ত হয়ে মাকে ডাকলো, আম্মা, আম্মা আমার ল্যাপটপটা পাঠান তো কাউকে দিয়ে। তারপর মনে পড়ল তার আরো একটা জিনিস দরকার এখন, যা আর কাউকে দিয়ে আনালো না। ফারজাদ উঠে গেল ভেতরে। নিজের রুমে গিয়ে পড়ার টেবিলের ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেট নিয়ে লাইটার খুঁজলো। না পেয়ে বিরক্ত হয়ে বেরিয়ে এলো রুম থেকে। রান্নাঘরে সিলিন্ডারে গ্যাস রান্না বসিয়েছে ফারহানা বেগম ও আফসানা বেগম। ফারজাদকে দেখেই আফসানা মাথায় ঘোমটা তুলে দিলেন। হাজার হোক ভাসুরের ছেলে। মিষ্টি হেসে বলল, রাতে আইলা, দেখা তো করলা না। ফারজাদ বলল, অভিযোগগুলো সব বস্তা বেঁধে রাখো বৌমা, এসেছি প্রায় মাঝরাতে। খাওয়ার টেবিলের কথা হবে। আম্মা দিশলাই দিন তো। ফারহানা বেগম চোখ গরম করে তাকালেন। তোর বাপ আসুক, বলবো আমি। সকাল সকাল ধোয়া ওড়াবা তুমি, বজ্জাত ছেলে। ফারজাদের মুখে বিরক্তি। সে আব্বু আসুক, আসলে বলবেন না হয়। এখন দিশলাই দিন। ফারজাদ চলে যায় বাড়ির পেছনে। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, গরম গরম সিগারেট জমবে খুব। পেছনে ফারহানা বেগম গোমরা মুখে চেয়ে রইলেন। এ কি ধরনের ছেলে জন্মেছে তার ঘরে, যার কোনো ধরনই নেই। এ গ্রামে কেন, দেওয়াস গ্রামেও এমন একটা গোমরা মুখ নেই বোধহয়। ফারজাদ সিগারেট ধরিয়ে বা হাতে আঙুলের ভাঁজে চেপে ধরে ডান হাতে ল্যাপটপ খুলে কোলের ওপর চড়িয়ে পা দুটো ভাঁজ করে রাখলো দিজার চেয়ারে। দিজা তা দেখলে দোতলার পেছন বারান্দা থেকে মুখ শক্ত করে নাক মুখ কুঁচকে নিল। মনে মনে আওড়ায়, ওরে বেটা সিনিয়র, আমাকে সভ্যতা শেখাচ্ছিলে না খুব? আজ বড় মামা আড়ত থেকে আসুক একবার, প্রমাণ সহ তোমার সভ্যতা বের করেছি।
আমায় তুলে দিয়ে সেই চেয়ারে পা দুলিয়ে সিগারেট খাওয়া, সুখে সুখ দুঃখের পরিণতি করব আমি। দিজাকে চেনো না তুমি? দাঁত দিয়ে জিহ্বা কাটল, অস্পষ্ট স্বরে বলল, পরিণতি। হঠাৎই মনে পড়ে, এ কথা ফারজাদ শুনলে নিশ্চয়ই বলতো, মূর্খ, পরিণীতি না, পরিণতি। আবার একবার তাকায় দিজা নিচের দিকে। ঘিয়ে রঙের একটা শাল চাদর গায়ে জড়িয়ে সাদা লুঙ্গি ও সাদা চশমা পরিহিত এক যুবক বসে আছে বাগানের মাঝখানটায়। গালে খোঁচা খোঁচা দাড়ি, সরু নাক, সিগারেটের পোড়া কালচে ঠোঁট, রহস্যজনক এক গড়ন। পুরুষটি না, অভদ্রলোক বলা যায়, আর ভদ্রলোক তো মোটেই বলা যায় না। সাহেবী ভঙ্গিতে চেয়ারে পা তুলে সিগারেট মুখে দিয়ে ধোঁয়া ওড়াচ্ছে। অজান্তেই স্মিত হেসে ফেলল দিজা। ধীরে ধীরে সেই হাসি প্রসারিত হয়ে মুচকি হাসিতে পরিবর্তিত হয়ে যায়। ফারজাদ গিয়েছিল দুপুরের দিকে আব্বুর সাথে দেখা করতে আড়তে। ফিরেছেন বিকেল পেরিয়ে, দুপুরের খাওয়াটাও হয়নি এখনো। ফিরে আগে গোসল নিয়েছে, তাও আবার বাথরুমের শাওয়ারে না, গোসল করেছে টিউবওয়েলের ঠান্ডা পানিতে। ফারহানা বেগম বহুবার নিষেধ করেছেন, এই ঠান্ডায় ঠান্ডায় গোসল করাটা মোটেই জরুরি নয়। কে শোনে কার কথা? ফারহানা বেগম কলপারে এলে ফারজাদ বলল, আম্মা, এক কাপ কফি বানান তো, গরম গরম। ফারহানা বেগম ভ্রুকুটি করেন, এই তুই ভাত খাইছিস? আইসে আমার শহরে বাবু, সকাল দুপুর রাত কফি, আমাদের চাতেই চলে। ফারজাদ কফি নিয়ে এসে নিজের ঘরে বারান্দাতে দাঁড়ালো। ঠিক বারান্দা না, ফারজাদের রুমের সাথে দোতলা, এটাকে রেলিং দেওয়া। খোলা জায়গায় বলা চলে, তার শরীরে শীতের প্রভাব বরাবরই খুব কম বলা চলে। একটা পাতলা টি শার্ট পরে দাঁড়ালো, এক হাত রেলিংয়ে রেখে। উত্তরের হাওয়া বইছে না, যা শরীর ছুঁয়ে যাচ্ছে। এই যে শরীরের লোমগুলো শিউরে উঠছে, গাটা কেঁপে কেঁপে উঠছে, ব্যাপারটা মন্দ লাগছে না। হঠাৎই রুমে কেউ প্রবেশ করলো, তা বুঝেও ফারজাদ পেছন ফিরে তাকালো না, বরং মানুষটি এগিয়ে এসে দাঁড়ালো পাশে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঠান্ডা হাওয়ায় বেশ জোরেই বইছে। ওড়নাটা উড়ে এসে ফারজাদের মুখে আটকে আবার উড়তে লাগলো মুখের সামনেই। ফারজাদ বিরক্ত হয়ে ঘাড়টা কাত করে একটু পিছিয়ে নিল। উঠতে থাকা ওড়নাটা খপ করে ডান হাতে ধরে লাবণ্যর দিকে এগিয়ে দিয়ে বলল, ধর, নিজের ওড়না সামলে রাখ। লাবণ্য হাসলো একটু, ওড়নাটা ধরে ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে মৃদু হেসে বলল, শীত লাগছে না আপনার? লাগছে, তবে চলনসই। শীত তো তোরও লাগার কথা, একটা পাতলা ওড়না জড়িয়ে আছিস শুধু গায়ে। লাবণ্য জিজ্ঞেস করে, ঢাকাতে কোথায় থাকেন আপনি? এখন আপাতত মহানগর রাজারবাগের পাশে শান্তিনগর আছি। কেন, তুই যাবি নাকি ঢাকা? লাবণ্য তাকালো ফারজাদের দিকে। যেতে তো ইচ্ছে করে, তবে। ফারজাদও তাকালো এবার। তবে কি? চোখটা তড়িঘড়ি নামিয়ে নিল লাবণ্য, যেন কিছু প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দ্রুত বলল, ইচ্ছে করলে তো আর যাওয়া যায় না। ফারজাদ অবুঝের মতো প্রশ্ন করে, তাহলে কি করলে যাওয়া যায়? লাবণ্য জবাব না দিয়ে কেবল সন্তর্পণে আর চোখে তাকালো ফারজাদের দিকে। ফারজাদ জিজ্ঞেস করে, তোকে নাকি আগামীকাল দেখতে আসছে শুনলাম। লাবণ্য নিষ্প্রম নিষ্প্রভ ক্ষীণ স্বরে উত্তর দেয়, হুম। ফারজাদ কফির মগে চুমুক দিয়ে একবার ঘুরে তাকিয়ে দেখলো লাবণ্যর অচঞ্চল মুখটা। এক দৃষ্টে চেয়ে আছে মাঠের প্রান্তরে, ঘন হয়ে আসা কুয়াশার দিকে। সে এখানে দাঁড়িয়ে থাকলেও নেই সে এখানে, হারিয়ে গেছে কোথাও। হঠাৎই জিজ্ঞেস করলো, জীবনটা কেমন ফারজাদ ভাই? ফারজাদ মাঠ পেরিয়ে ওই দিগন্তে আকাশের দিকে চেয়ে বলল, জীবনকে বর্ণনা করা যায় না, তবে জীবন সুন্দর যদি সেখানে চাওয়া না থাকে। তাহলে তো জীবন স্বার্থপর ফারজাদ ভাই। আর তার কাছে চাইতে নেই, নিজের চাওয়াগুলো তার ধারাবাহিকতায় বলি দিতে দিতে হয় বরং দিয়ে দিতে হয় বরং। ফারজাদ হাসল মৃদু, তুই যা চেয়ে না পেয়ে জীবনকে দোষারোপ করছিস, খোঁজ নিলে দেখবি তার নিজের জীবনটাকে পুড়িয়ে এক মুঠো কাঠ কয়লা রূপে হাতের মুঠোয় চেপে বেঁচে আছে। লাবণ্য ছটফটিয়ে উঠল, যেন নীরবে। ফারজাদ তা খেয়াল করে আবার কফিতে চুমুক দেয়। লাবণ্য হাওয়ার তোড়ে একটু শিউরে ওঠে, দুহাত
তারা নিজের দুহাতের বাহু চেপে ধরে, একবার অদ্ভুত দৃষ্টিতে তাকায় পাশে দাঁড়ানো জটিল সদ্য ভেজা ভেজা পুরুষটির দিকে। চোখ ফিরিয়ে দ্রুত বলে, আচ্ছা থাকেন, আম্মা ডাকছে, যাই আমি। ফারজাদ পেছন ফিরে তাকিয়ে দেখল একবার লাবণ্য চঞ্চল পায়ে প্রস্থান। এবাড়ির সব পুচকে পুচকে মেয়েগুলো বড় হয়ে গেছে বেশ। অবশ্য মেয়েটা আগে পরেই এমন অদ্ভুত আচরণ, খুব বেশি কথা বলে না, খুব বেশি হাসে না, আবার হুটহাট উত্তেজিত হয়ে যায় খুব। তবে ফারজাদকে এড়িয়ে চলার ক্ষমতা নেই এ বাড়িতে কারোর। তেমনি লাবণ্য পায় না বোধ হয়। ফারজাদ ভ্রু কুঁচকে আবারও ফিরে তাকালো বিস্তর মাঠের দিকে। দিনের আলোয় ফুরিয়ে আসছে এই ফসলহীন মাঠ এখন ঢেকে যাবে অন্ধকার তলায়। মাগরিবের আজান শোনা গেল। মসজিদটা ফারজাদের বাড়ি থেকে সামান্য দূরে। গ্রামে তাদের বাড়িটা এক বিশিষ্ট বাড়িই বটে। এ গ্রামে মানুষ সাধারণত চাষাবাদ অথবা ব্যবসা করেই জীবিকা চালায়। গ্রামে কাউন্সিলর ফারজাদের চাচাতো চাচা। গ্রামের সবচেয়ে বড় গাংটা ফারজাদের বাবা আজাদ খান সাহেবের। সেই গাঙের মাঝেই চলে আজাদ সাহেবের মাছের আড়ত। ফারজাদের দাদা আমলে করা বিল্ডিং বাড়িতে দোতলা তুলেছেন আজাদ সাহেব, বেশ আধুনিক করেই করা। ফারজাদের বাড়ি বিঘাখানেক জায়গা জুড়ে, বাড়ির সীমানা দেখতে বাগান বাড়ির মতো লাগে। ফারজাদ ঘরে চলে এলো বারান্দা থেকে। ফরিদ কাকার বদলে যদি গরুর খাবার আজাদ সাহেব দিতে যান, এক্ষুনি একটা ঝাড়ি মারবেন। দামড়া ছেলে, নামাজ কালাম নাই, শহরে পড়তে দিয়া বিরাট ভুল করেছি আমি। ফারজাদ, চল আয় মসজিদে যাই, নামাজ পড়ে আইবি আমার লগে। তবে ঘরে এসেও বিশেষ লাভ হলো না তার। আজাদ সাহেব এসেই শুরু করলেন, ফারজাদ চল, ইমাম সাহেব তোরে দেখবার চাইছে, চল আমার লগে, নামাজের পর একটু দোয়া নিয়া আসবনে, চল। ফারজাদ হা করে একটা হতাশ নিঃশ্বাস ফেলল। সবার কাছে ফারজাদ বিশেষ কিছু হলেও দাদু, মা এবং এই লোকের কাছে সে এখনো হাফ প্যান্ট পরে টায়ারের পেছনে লাঠি দিয়ে ছুটে বেড়ানো ছোট ফারজাদ। দিজা এবার ইন্টার পরীক্ষার্থী, তবে মাস দুয়েকের মতো দেরি আছে এখনো পরীক্ষার। শীতকাল যাচ্ছে। ওদের বাড়িটা প্রায় কুমিল্লার দাউকান্দি উপজেলা সদরেই, তবে গৌরীপুর নানির বাড়িতেই ছোটবেলায় মানুষ দিজা। দিজার মতে বাবা বিদেশ থাকায় এই একটা সুবিধা, ছোটবেলা থেকে মায়ের সাথে মামার বাড়িতে থাকতো। বাবা দেশে না থাকায় দাদির বাড়ির সাথে বিশেষ খাতির ছিল না তার। এরপর যখন ছোট মামা অর্থাৎ লাবণ্যর বাবা ঢাকা থেকে বাড়িতে এসে বসবাস শুরু করলো, তখন দিজার মা দিলরুবা বেগম দিজা ও তার ছোট ভাইকে দিহানকে নিয়ে শ্বশুর বাড়ি থাকা শুরু করে। কিন্তু দিজার এ বাড়িতে যাতায়াত থেমে থাকেনি। সে এখানে এসেছে দুদিন হলো। তার আসার পরের দিন মাঝরাতে এসে পৌঁছেছে ফারজাদ। মূলত তার একেবারে আগমন নানুর হাতের শীতের পিঠা বোধ হয়, অথচ সকাল থেকে অজানা কারণেই মনটা গুমোট হয়ে আছে তার। বড় মামি এসে অনেকবার ডেকে গেলেও বের হয়নি। হঠাৎই ভারী পায়ের শব্দ এগিয়ে এলো বারান্দার দিকে। রুমের লাইট জ্বলে উঠল। ফারজাদ এসে বসলো পাশের চেয়ারটায়। গম্ভীর মুখে প্রশ্ন করলো, এভাবে এখানে বসে আছিস কেন? কি ভাবছিস? উহ, ভাবছি না, ঠান্ডা লেগে যাবে তো। রুমে গিয়ে গরম জামা জড়া গায়ে যা, ঠান্ডা লাগছে না। ফারজাদের গলাটা এবার কড়া শোনায়। ঠান্ডা লাগছে কিনা তা শুনতে চাইনি, কিছু বললাম সে অনুযায়ী কাজ কর। হুকুম করছেন? করছি। দিজার তর্ক করার মানসিকতা নেই আপাতত। আস্তে করে উঠে রুমে গিয়ে নিজের চাদরটা খুঁজলো, পেল না। হঠাৎই মনে পড়লো সকালে চাদরটা ফারজাদকে দিয়েছিল। লাবণ্যর একটা চাদর গায়ে জড়িয়ে ভার মুখে বেরিয়ে যাচ্ছিল রুম থেকে। তখনই ডাক এলো ফারজাদের, এদিকে আয়, বস এখানে। কোনো তেড়ামো করতে ইচ্ছে করলো না এখন আর। আস্তে করে হেঁটে গিয়ে বসলো ফারজাদের পাশে চেয়ারটায়। ফারজাদ প্রশ্ন করে, কি হয়েছে, মন খারাপ কেন? দিজা কোনোভাবে ভনিতা না করে সরাসরি বলল, জানি না, তবে ভালো লাগছে না। নিজেকে জিজ্ঞেস কর কেন খারাপ লাগছে। দিজা কিছুটা অবাক হয়ে বলল, উত্তর পাবো? পাবি। দিজা কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল বাড়ির সামনে অন্ধকার রাস্তার দিকে। কিছুটা সময় নিয়ে তারপর বলল, জানি না, আজকাল কেন জানি আজব আজব অনুভূতি হয়। হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়, কারণটা আমি নিজেও বুঝতে পারি না।
খুব অস্থির লাগে। সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে। একা থাকতে ভালো লাগে। হুটহাট খুব চঞ্চল হয়ে পড়ি। শুধু মনে হয় কিছু একটা নেই, কিছুর অভাব বোধ করি। কিন্তু ভাবলে তেমন কিছুই মনে আসে না যেটার অভাব আছে আমার। দিজা থামলো, তবে মনে হলো আরো অনেক কিছুই বলার আছে তার। কথা ফুরায়নি। আজ ফারজাদ হাসলো, একটু নিঃশব্দ হাসি, আধো অন্ধকারে। দিজার চোখে পড়ল না। বলল, ভয়ঙ্কর একটা বয়স পার করছিস, সাবধানে চলাফেরা করিস, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দিজা অবুঝের মতো প্রশ্ন করে, কিসের দুর্ঘটনা, কেমন দুর্ঘটনা? ফারজাদ উঠে দাঁড়িয়ে বলল, তা তুই নিজেই বুঝতে পারবি ঘটলে। তবে মনকে প্রশ্রয় দিস না একদম। মন যা বলে, মনের যা ভালো লাগে তা থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা কর। হেঁটে চলে যেতে বলল, দাদি ডাকছে তোকে, নিচে আয়। ফারজাদ চলে যায়। হঠাৎই ফারজাদ চলে কেন গেল তাও বুঝতে পারল না দিজা। হতবুদ্ধি হয়ে বসে রইল কিছুক্ষণ। কি বলে গেল ফারজাদ? কি হবে তার সঙ্গে? থেকে দূর থেকে কিসের থেকে দূরে থাকতে বলে গেল? মাথা ঝাঁকালো পাগলের মতো করে। এই ছেলে আইনের লোক হয়েও জন্মেছে বোধহয়। এখন না হয় প্রশাসনে যোগ দিয়েছেন, তবে চিরদিনই এমন হেঁয়ালি করে কথা বলার স্বভাব আছে। দিজার এবার মন খারাপের চেয়ে বেশি চিন্তা হতে শুরু করলো, সাথে রাগও। পিঠা বানানোর উৎসব লেগে গেছে। আজও বাড়িতে ফারজাদের দাদি আমেনা বেগম। বয়স তো ভালোই হয়েছে, তবে শখ আহ্লাদ 16 আনা রয়েছে। নাতি নাতনি নিয়ে আনন্দ ফুর্তি করার। লাবণ্যর ভাই লিমন, ফারজাদ, দিজা, ফারজাদের ফুফাতো 2 বোন নিপা ও রূপা, ছোট ফুপুর ছেলে নিবিড়, সবগুলো বসে আছে মাটির চুলোকে ঘিরে। সেখানে এক একটা করে ভাপা পিঠা উঠছে, সবগুলো হই হুল্লোড়ে মেতে উঠছে। কে নেবে সেই পিঠাটা? ফারজাদের সে বয়স নেই, সে ওদের সঙ্গে যোগও দেয়নি। তবে দাদির মন রক্ষার্থে বসতে হয়েছে। ফারজাদের 2 বোন এসে এখনো পৌঁছায়নি অবশ্য। তারা আজ সংসারী হয়ে গেলেও এ বাড়িতে এলে সব যেন শৈশব ফিরে পায়। পিঠা উৎসব বেশ কিছুক্ষণ চলার পর সবাই উঠে যার যার ঘরে যাবে। সেই সময় হঠাৎই গেল কারেন্ট চলে। গ্রামের বাড়ির পরিচিত দৃশ্য আর কি। সকলে একযোগে চিৎকার করে উঠে খুশিতে। ফারজাদ বিরক্ত হলো, ল্যাপটপের চার্জ নেই। তার ইচ্ছে ছিল এই সময়টুকু চার্জ দিয়ে রাতে কাজ করবে নিজের। ফারজাদ মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বাড়ির পেছনের বাগানে চলে এলো। সকলে এসে আবার জড়ো হলো চুলোর পাশে, একটু তাপ নিতে। অথচ দিজার কেন জানি এসবে ভালো লাগছে না। সে কোথাও আছে সে। কিছু একটা তাজা হয়েছে ভেতরে আবার। এই অভাববোধটা বহুদিন চাপা ছিল ভেতরে, অথচ আজ সকাল থেকে বুকে খোঁচাচ্ছে কিছু একটা। দিজা উঠে পড়লো চুলোর পাশ থেকে। লাবণ্য জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস দিজা? দিজা উত্তর দিল না, কেবল মাথা নেড়ে ইশারা করে দেখালো সামনের দিকে। অন্ধকারে হয়তো তা দেখা গেল না। ধীর পায়ে হেঁটে বাগানের দিকে যায়। অন্ধকারের সঙ্গে কুয়াশা মিশে আরো জটিল লাগে ঠান্ডা পরিবেশটা। দিজা ভেজা ঘাসে হেঁটে ফারজাদের লম্বাটে আবছায়া লক্ষ্য করে এগিয়ে গিয়ে পাশে দাঁড়ালো। ফারজাদ কিছু বলার আগে দিজা বলল, অন্ধকারে এখানে দাঁড়িয়ে আছো কেন? ফারজাদ সে কথায় জবাব না দিয়ে বলল, দলবল রেখে ঠান্ডার ভেতর এখানে কেন এসেছিস? দিজা হাসলো সামান্য। আমিও মনে হয় আপনার মতো গোমরামুখ হয়ে যাচ্ছি। ওসব ভালো লাগছে না, নীরবতা ভালো লাগছে। ফারজাদ জিজ্ঞেস করলো, প্রেমে টেমে পড়েছিস নাকি? বুঝতে পারছি না। কথাটা মনের অজান্তেই বলে ফেলেনি যে একটু অপ্রস্তুত হয়ে পড়ল দিজা। প্রসঙ্গ এড়াতে বলল, আগুন জ্বালাবেন বাগানে? কারেন্ট কখন আসবে কে জানে। জ্বলাবেন না জ্বালাবেন। কথা শিখবি কবে তুই? ফারজাদ কথায় নাক মুখ কুঁচকে দিজা। ধুর, সব সময় অত শুদ্ধতা শেখাতে আসারই বা কি দরকার আপনার? আছে দরকার। এককালে তুই আমার ছাত্রী ছিলি। এসব উল্টাপাল্টা কথা লোকের সামনে বললে আমার জাত যাবে। দিজা মনটা আচমকায় হালকা লাগে। এতক্ষণ এক গুমোট হয়েছিল তা সে জানে না।
তবে এখনই বা কেন ভালো লাগছে সেটাও তার অজানা। ফারজাদ মোবাইলের ফ্ল্যাশ অন করলো। সেই আলোতে দুজনে গিয়ে গোয়ালের পাশে খড়ির ঘর থেকে কয়েকটা শুকনো লার্কি নিয়ে এলো। দিজা চিন্তিত কৃত্রিম চিন্তিত হয়ে বলল, এখনো শুকনি পাতা পাওয়া যাবে না। এখন শুকনি পাতা পাওয়া যাবে না, তাহলে উপায়? শুকনি পাতা পাওয়া গেলে যেতে পারে, তবে অ্যাকচুয়ালি ওটা শুকনো পাতা হবে, যেটা পাওয়া যাবে না। ফারজাদের বাঁকা করে দেওয়া কথার খোঁটায় দিজা কটমটিয়ে ওঠে। আপনার সাথে এজন্যই আমার কথা বলতে ইচ্ছা করে না। থাকেন আপনি, আমি গেলাম। ফারজাদ আবার বলে, মূর্খ, ওটা আপনি না, শুদ্ধ ভাষায় আপনি হয়। দিজার মনটা চাইল হাফ বালতি পানিতে ডুবে মরে যেতে। এরকম একটা সিরিয়াস সময়ও যে মানুষ ভাষা শেখায়, তার সাথে আগে রাগ অভিমান করাই বা উপায় কি? সকাল সকাল বাড়িতে খুব তোড়জোড় চলছে। রান্না বান্না, ঘর বাড়ি পরিষ্কার, বাড়ির মহিলারা খুব ব্যস্ত। এরই মাঝে চলে এলো বাড়ির বড় দুই মেয়ে, ফিরোজা আর ফারিন। এ দুজনের নাম ওদের দাদি সাজিদা বেগম রাখলেও ফারজাদের নামটা রেখেছিলেন ফারজাদের নানা। ফারহানার ফার আর আজাদের জাদ, এর ফারজাদ মিললে ফারজাদ। ফারজাদ ফারিনের বড় হলেও ফিরোজার ছোট। ওরা এসে পৌঁছেছে বেলা 10টার দিকে। এই সময়টা সকলে ঘুম থেকে উঠে সকালের খাওয়া সেরে নিলেও ফারজাদ ঘুমাচ্ছে, এমনকি তাকে গিয়ে ডাকার উপায় নেই কারোর। বাড়ির বড় ছেলে হওয়ায় সুবাদে বহু আশকারাতেই মানুষ হয়েছে ফারজাদ। ফারহানা বেগম রুই মাছ কাটতে বসেছেন উঠানের এক পাশে। ফারজাদের বাড়িটা একটু অদ্ভুত। দোতলায় আধুনিক বাড়ি হলেও বাড়ির ভেতরটায় কেবল আধুনিক। বাড়ির পেছন সদর দরজা থেকে বেরিয়ে বাহির আঙিনায় পেছনের ফটক অবধি মাঝারি এক উঠান, তার চারপাশে জুড়ে বিশাল গোয়াল, খড়ির ঘর, পুরনো রান্নাঘর, কলপার আর একটা বাংলা ঘর আছে। উঠানের গেট পেরোলে বাড়ির পেছনে যাওয়া যায়, আর বাড়ির সামনের দিকটায় গ্রামের রাস্তা। ফারজাদ লুঙ্গির গিট্টু এক হাতে চেপে ধরে অপর হাতে একটা সাদা পাঞ্জাবি ধরে ফারহানার কাছে গিয়ে দাঁড়ালো। লাবণ্য পাশে বসে চাউল খুঁড়ছে। ফারজাদ পাঞ্জাবিটা ফারহানার কাঁধে ওপর রেখে লুঙ্গিটা শক্ত করে বেঁধে নেয়। ঢাকায় 3/4 প্যান্ট পরে অভ্যাস, এখানে এলে লুঙ্গি সামলাতে চাপ নিতে হয় বেচারাকে। লুঙ্গি বেঁধে বলল, আম্মা, পাঞ্জাবিটা ধুয়ে দেবেন তাড়াতাড়ি, এটা পরে জুমার পড়তে যাব। ফারহানা মাছের আইস মাখা হাতে অসন্তুষ্ট চাহনিতে তাকায়, নজর যেন কথা বলছে, দেখছিস না হাতে নোংরা, আর তোর কি কাপড়ের আকাল পড়েছে, এইটা পরে যেতে হবে। ফারজাদ তো অন্তর্যামী, ঠোঁট বাঁকিয়ে এর মতো করে নাক মুখ কুঁচকে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। লাবণ্য অদ্ভুত নজরে চেয়ে আছে সদ্য ঘুম থেকে উঠে আসা সাহেব পুরুষটির দিকে। ফারজাদের চোখ তো ক্যামেরা। দ্রুত চোখ নামিয়ে নিল। আমি ধুয়ে দিচ্ছি, দেন পাঞ্জাবিটা। পাঞ্জাবিটা দিয়ে ফারজাদ বলে, আপনি আমার পাঞ্জাবি না ধুয়ে আগেই মাছ কাটতে বসেছেন কেন? কাহিনী কি? বাড়িতে কোনো শোক পালন হবে নাকি? সাজিদা বেগম হেসে বলল, হারামজাদা, তোর কথাবার্তা জীবনে বদলাইল না। শোক কেন হইব, খুশির কথা, লাবণীর দেখতে আইতাছে। কাইল কইলাম না তোরে? ফারজাদের বিরক্তিমাখা মুখটা বদলে একটু ভ্রুটা জড়িয়ে গেল। নিচের দিকে তাকিয়ে মৃদু হাসলো, কিঞ্চিৎ হাসি মুখেই লাবণ্যর দিকে তাকিয়ে এক ভ্রু নাচিয়ে ঠোঁট উল্টালো, মৃদু মাথা দুলিয়ে বলল, শুভেচ্ছা। লাবণ্য সৌজন্যমূলক সামান্য ঠোঁট বাঁকায়, অথচ চেয়ে রইল রহস্যজনক ওই পুরুষটির চলে যাওয়ার পানে। সাদা লুঙ্গি আর তার ওপর চওড়া এক শাল গায়ে হাঁটছে, লুঙ্গিটা বাঁ হাতে উঁচিয়ে তুলে ধরে। মাথায় ঘন চুল, উজ্জ্বল শ্যামলা বর্ণের ওই পুরুষটার এমন অনুভূতি শূন্য কেন? সব বোঝে সে, তা জানে লাবণ্য, অথচ তবুও কেমন কঠোর তার অবুঝের ভান।
এই ছেলেটার কথায় আটকে যায় মানুষ। নিষ্ঠুর দায়সারা ভাব ছাড়া আছে কি তার মাঝে? তবুও লাবণ্য আটকে গেছিল বহু বছর আগে এই রহস্যজনক পুরুষটির মাঝে। তার চোখের বিরক্তি, মুখে দুর্লভ হাসি, বিচক্ষণ ভাবনা আর নিখুঁত চলন। অথচ তাকে চাইতে শুরু না করলে কেউ বুঝতেই পারবে না কতখানি ধারালো এই পুরুষের বেপরোয়া পদক্ষেপ আর বহুরূপী আচরণের নিষ্ঠুরতা, সর্বোচ্চ মারাত্মক, নীরবে এড়িয়ে চলার পদ্ধতি। ফারজাদকে খাবার বেড়ে দিল ফিরোজা। ফারজাদ খেতে শুরু করলে পাশে বসে জিজ্ঞেস করে, বিয়ে শাদী করবি কবে? বিয়ের বয়স তো পার হয়েছে বহু আগে। ফারজাদ বা খাবার নাড়াচাড়া করতে করতে থামলো, ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, আসলেই পার হয়েছে? আচ্ছা, আমার খেতে বসায় আমার খেতে বসায় সমস্যা নাকি তোদের খেতে দেওয়ায়? যখনই টেবিলে এসে বসছি কারো না কারো ভাঙা রেডিও অন হয়ে যাচ্ছে। ফিরোজা প্রতিবাদ করে ওঠে, কেন, তোর ভেতরে দোষ নেই? মানুষ তোর মতো আছে ফারজাদ? তুই নিজেই বলতো তুই কেমন? ফারজাদ গালে থাকা খাবারটুকু গিলে বলল, কেমন? তোকে আব্বা প্রশাসনে দিয়ে ঠিক করেনি। আব্বা দেয়নি, আমি গেছি। গেছিস কেন? দিন দিন আরো রহস্যজনক হয়ে উঠছিস। ফারজাদ বিরক্ত হয়, কিসের রহস্য দেখতে পাচ্ছিস আমার ভেতরে? রহস্য বলতে যা বোঝায় বুঝিস তো? থাক, তা নাই বা বুঝলাম। এই যে মৃত মানুষের মতো চলাফেরা তোর, কোনো রকম চিন্তা চমকানো মানুষের কথায় ঠিকঠাক জবাব, কোনো স্বাভাবিকতা আছে তোর মাঝে? মনে হয় যে যেন নরক থেকে নেমে আসা এক নিষ্ঠুর দেবতা তুই, যে সব বোঝে চোখের পলকে অথচ তা থাকে নির্বাক। ফারজাদের সঙ্গে ফারজাদের ফারজাদের সাথে ফারজাদের মতো করে কথা একমাত্র ফিরোজা বলতে পারে। ফারজাদকে খুব করে চেনে আর জানে একমাত্র এই মানবী। ফারজাদ ভাবলেশি ভাবে বলল, তারপর? ফিরোজা ক্ষেপে উঠল, তারপর কি? এভাবে কতদিন? কি করছিস? কি চলছে তোর জীবনে? কেমন তুই বলতো? কত রকমের তুই? প্রতিটা মুহূর্তে এক একটা তুইকে খুঁজে পাওয়া যায়। ফারজাদ হাসলো, দেখ, কিছু কিছু মানুষের ভেতরটা হয় ফাঁপা, আসলে কিছুই নয়, শুধু ভোং করে থাকে। তাতে মনে হয় সে কি না কি, অথচ সবটাই আসলে নিজের উদাসীনতা, স্বভাব ছাড়া আর কিছু না। আমি হচ্ছি সেই জাতের পাবলিক যার জীবনে কোনো রহস্য নেই, অথচ আমার বেগহীন ভাবা বেগহীন চলন তোদের এত এত ভাবতে বাধ্য করে। আচ্ছা, আমি কি স্বাভাবিক না? ফারজাদ, ভালো হ, আর পাঁচটা মানুষের মতো চললে সমস্যা কোথায় তোর? ফারজাদ যেন শুনতেই পেল না সেই কথা। বলল, ছাদে আমার টি শার্ট শুকাতে দেওয়া, তুলে আন, আব্বা বাজারে যেতে বলেছে। ফিরোজা বিরক্ত হয়ে উঠে যায়। বাজার থেকে ফিরল ফারজাদ মিষ্টি দই, কয়েক বোতল কোক, আরো কিছু মশলাপাতি নিয়ে। 12টা পার হয়ে গেছে। আজাদ সাহেব তাড়া দিলেন, ফারজাদকে জলদি গোসল করে নামাজে যাইতে হবে। হইব তো? ফারজাদ বলল, এতে এত ব্যস্ত হওয়ার কি আছে? যেতে হবে হবে, চিৎকার করে বাড়ি মাথায় না তুললে হয় না যাওয়া? আজাদ সাহেব হতাশ শ্বাস ফেললেন, তোর মতন মরা তো আর না কেউ। তোর ভেতরে জান আছে নাকি? সবকিছুতে বিরক্ত হোস? কি ভালো লাগে তোর কত? ফারজাদ বলল, কখন আসবে মেহমান? আজাদ সাহেব বললেন, তোর আম্মা নাইলে বৌমারে জিগা। এখনো মসজিদে খুতবা শুরু হয়নি। ফারজাদ নিজের বাথরুমে গোসল করার উদ্দেশ্যে ঢুকলো। গোসল শেষে দেখলো কিছুই সে নিয়ে আসেনি কলপার থেকে। বাথরুমের দরজা খুলে চিৎকার শুরু করে, আম্মা, আমার তোয়ালে আর লুঙ্গি দিয়ে যান। ফারহানা বেগম অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়লেন। এই ছেলেকে নিয়ে আর হয়রানির শেষ নেই। রান্নাঘরে দিজা দাঁড়ানো, তাকে বললেন, যা তো দিজা সাহেবের তোয়ালে দিয়ে আয়। তোয়ালেটা কলপারে পেলেও লুঙ্গি শুকাতে দেওয়া হয়েছে বাগানে। বাগানে ঢুকেই দিজার চোখ পড়ে গতরাতে পড়ে থাকা ছাইয়ের দিকে। চেয়ে রইল কয়েক মুহূর্ত। কাল রাতে প্রায় অনেকক্ষণ ফারজাদের সঙ্গে বসেছিল সে আগুনের পাশে। সেদিকে তাকিয়ে মুচকি হেসে লুঙ্গিটা তুলে নিয়ে চলে গেল ফারজাদের রুমে। বাথরুম থেকে পানির আওয়াজ আসছে। ফারজাদের হাতে লুঙ্গি ও তোয়ালে দিলে তা নিয়ে ফারজাদ দরজা আটকে দেয় বাথরুমের। ফারজাদের রুমটাও ফারজাদের মতোই ভিন্ন রকম।
বিভিন্ন রকম বইয়ে ঠাসা চারপাশ। তার মাঝে বেশি হলো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট টাইপ বই। বিছানার উপর ল্যাপটপটা পড়ে আছে, বিছানার চাদর অগোছালো, জানালা খোলা থাকলেও পর্দাটা টেনে দেওয়া, যার কারণে রুমটা অন্ধকার আর বিস্তর এলোমেলো লাগছে। দিজা বিছানাটা ঝেড়ে জানালার পর্দাটা সরিয়ে রাখলো, ল্যাপটপটা ডেস্কটপ টেবিলের ওপর রেখে পুরো ঘরটা গুছিয়ে শেষে ঝাড়ু দিল। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পুরো ঘরটা একবার দেখলো, এবার ভালো লাগছে দেখতে। তখনই ফারজাদ বের হয় বাথরুম থেকে, পরনে সাদা লুঙ্গি, ঘাড়ে তোয়ালে ঝুলছে, খালি গা। এখন চোখে সাদা চশমা নেই। দিজা সেদিকেই তাকাতেই গাটা কেমন শিহরিত হয়ে উঠল। দ্রুত দৃষ্টি নামিয়ে চঞ্চল পায়ে সেখান থেকে বেরিয়ে যায়। ফারজাদ সেদিকে শান্ত দৃষ্টিতে একবার তাকিয়ে তোয়ালেটা ছুঁড়ে ফেলল কাউচের ওপর। দুপুর ৩টার দিকে এলো লোকজন, তারা এসে বসার ঘরে বসে আছে। এদিকে লাবণ্য শাড়ি পরানো হয়েছে। আফসানা বেগম নিজের কিছু গহনা বের করে দিলেন। আমিনা বেগমের মতে পাত্রপক্ষের সামনে মেয়েদের নতুন বউয়ের রূপে উপস্থাপন করলে পাত্রপক্ষের লোকের চোখে ধরে ভালো। ফারিন সাজিয়ে দিল লাবণ্যকে। দিজা নিজেও একটা শাড়ি পরেছে, খয়েরি রঙা, বড় মামির শাড়ি। সে নিজে সাজতে ব্যস্ত। ফারজাদ ও লাবণ্য বাবা আলম সাহেব এসে তাড়া দিলে ফারজাদ ও লাবণ্যর বাবা আলম সাহেব এসে তাড়া দিলে মেয়েকে তাড়াতাড়ি নিয়ে আসতে। লাবণ্য যতটা সাজানো হয়েছে সাধারণ মার্জিত বলা চলে, তবে দিজা ভারী সেজেছে, যে কারণে তার সাজই শেষ হচ্ছে না। লাবণ্যর মুখে চাঞ্চল্য নেই, চোখটা গভীরে হারিয়ে আছে। চোখের দৃষ্টি যেন ইহজগতে নেই তার, রোবোটিক লাগছে দেখতে। যেভাবে চালানো হচ্ছে চলছে। তাকে সিঁড়ি ভেঙে নিচে নামিয়ে আনা হলো, বসানো হলো পাত্রের মুখোমুখি। ফারজাদ দাঁড়িয়েছে পাত্রের পেছনে। পাত্রের চাচাতো ভাই, চাচি, বাবা, মা, পাত্র ও তার বড় বোন এসেছে। বেশ অনেকেই বলা চলে। আমেনা বেগম প্রথমেই ছেলেকে জিজ্ঞেস করলেন, নাম কি গো তোমার? ইরফান হোসাইন। স্পষ্ট কণ্ঠস্বর। দিজা নেমে এলো সে সময় রিনঝিনে পায়ে। তাকে দেখতে বেজায় চঞ্চল আর মিষ্টি লাগছে। সকলে একসঙ্গে তাকায় সেদিকে। সামনে গিয়ে বসতে যায়। দিলরুবা চোখ রাঙালেন। দিজা আড়ালে মুখ ভেঙচিয়ে এসে ফারজাদের পাশে দাঁড়ালো। ফারজাদ আস্তে করে বলল, বিয়েটা কার দিজা? তুই এমন ভূত সেজেছিস কেন? দিজা মুখ ভেঙচায়। আপনার মতো অশরীরী এসব বুঝবে না। বাড়িতে লোক এসেছে, কদিন পর অনুষ্ঠান হবে বড় করে। আর একটু সুযোগ যখন পাইছি সাজার, হাতছাড়া করব কেন? ফারজাদ সামনের দিকে তাকিয়ে মাথাটা দিজার দিকে সামান্য এগিয়ে নিয়ে আস্তে করে বলে, পাইছি না, পেয়েছি। ইরফানের মা রিনা বেগম লাবণ্যকে জিজ্ঞেস করলেন, নাম কি তোমার? লাবণ্য সুলতানা। পড়ালেখা কোথায় করছো? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, অনার্স সেকেন্ড ইয়ারে। যাতায়াতের সমস্যা হয় না? নিয়মিত ভার্সিটিতে যাই না। হঠাৎই এক অবাঞ্ছিত প্রশ্ন করে বসলেন রিনা বেগম। কোথাও পছন্দ আছে তোমার? থাকলে বলতে পারো, লুকানোর কিছু নেই। আফসানা বেগম একটু সপ্রতিভ হয়ে তাকালেন মেয়ের দিকে। লাবণ্য মেঝের দিকে চেয়েছিল, আস্তে করে মাথাটা তুলে ইরফানের দিকে তাকালো। মুহূর্ত খানিকের জন্য পেছনেই ফারজাদ দাঁড়ানো। ফারজাদ নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে লাবণ্যের দিকে। দিজা নজর থেমে যায় লাবণ্যের দৃষ্টিতে। জহুরি নজর চেয়ে রইল সেও। লাবণ্য দৃষ্টি অনুসরণ করে সন্তর্পণে সেও তাকায় ফারজাদের দিকে। লাবণ্য ফারজাদের চিকন সাদা চশমার ফাঁকে নির্বিকার ওই চোখের গাঢ় দৃষ্টি রেখে চোখ মুখে মৃদু ঘাড় নাড়ে। নেই পছন্দ। আফসানা বেগম সহ বসার ঘরে উপস্থিত সকলে আটকে রাখা শ্বাস ছাড়ল এতক্ষণে। লাবণ্য স্পষ্টভাষী মেয়ে, বেশ গম্ভীর আর স্বাধীনচেতা। তার ওই গম্ভীর চোখে সামাজিক ভীতি নেই। পছন্দ থাকলে হয়তো বলতে দ্বিধা করতো না। ইরফানের বাবা জিজ্ঞেস করলো, আমাদের কাছে কোনো চাওয়া আছে তোমার, যেটা তুমি পূরণ করতে চাও? কিছু সময় নেয় লাবণ্য। লাবণ্য আর চোখে আবার ফারজাদের দিকে তাকায়। ফারজাদ সাদা পাঞ্জাবি পরেছে, হাত দুটো বুকে বেঁধে দাঁড়িয়ে আছে। মাথাটা সামান্য ঝুঁকে আর চোখে তাকালো ফারজাদের বুক অবধি দেখা যায়।
সে আজ আর ফারজাদের ওই দুর্বোধ মুখটা দেখতে চেষ্টা করলো না। সেখানে কি আছে গভীর নিষ্ঠুরতা ছাড়া? আস্তে করে বলল, পড়ালেখা চালিয়ে যেতে চাই আমি। রাত 10টার মতো বাজে। মেহমান চলে যেতে দিজা শাড়ি খুলে ফেলেছে, সকল সাজ ধুয়ে ফেলেছে, অথচ কথা ছিল বিকেলে সে ঘুরতে যাবে, ছবি তুলবে। মুখের সেই চঞ্চলতা নেই তার। লাবণ্যর ঘরে ছোট্ট ছোপার ওপর পা তুলে বসে আছে নির্বিকার। লাবণ্য বাথরুম থেকে বের হয়ে এলো, তার দিকে তাকায় দিজা। চোখের শিরাগুলো লালচে হয়ে আছে, দিজার মুখটা গম্ভীর। লাবণ্য কান্না লুকাতে মুখ ধুয়েছে, অথচ জানে না বোধহয় মুখে পানি ছিটিয়ে চোখের আর্তনাদ ঢাকা যায় না। লাবণ্য এসে বিছানায় বসে মৃদু হাসে দিজার দিকে তাকিয়ে। দিজার মুখভঙ্গি কোনো পরিবর্তন হলো না, কেমন রসকহীন রসকসহীন স্বরে জিজ্ঞেস করলো, বিয়ে কেন করছিস লাবণ্য আপু? দিজার প্রশ্ন যেন বুঝতে পারেনি, সেভাবে তাকায় লাবণ্য দিজার দিকে। দিজার চোখে মুখে অন্যরকম লাগছে দেখতে, একটু অপ্রস্তুত হয়ে বলল, মানে বুঝলাম না। কাউকে পছন্দ করিস? তা বলিসনি কেন? কে বলেছে তোকে এসব? আর কাকে বলবো? দিজা বিরক্ত হলো এবার, ন্যাকামি করছিস কেন? লাবণ্য চুপ হয়ে গেল হঠাৎই, নজর ঝুঁকিয়ে মাথাটা নত করে নিল সামান্য। দিজা আবার বলে, কবে থেকে পছন্দ করিস ফারজাদকে? লাবণ্যকে একটু অপ্রস্তুত দেখালো এবার, হঠাৎই দিজার কথাবার্তা অন্যরকম লাগছে শুনতে। লাবণ্য আস্তে করে বলে, মনে নেই। দিজা ভ্রুটা কুঁচকে নিল, এলোমেলো নজরে এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে তো বহুদিনের প্রেম কাহিনী তোদের? লাবণ্য মলিন হাসে, আমাদের? আমার আমার একার, আমার একতরফা প্রেম কাহিনী। ফারজাদ ভাই তো পাথুরে উপাদানে গড়া দিজা, যার ভেতরে রক্তের বদলে হয়তো নির্জীব কোনো পদার্থ প্রবাহিত হয়। এটা সভ্যতাও জানি না, তবে আসলে আমি তো কোনোদিন বুঝতেই চাইনি, বুঝতেই দিতে চাইনি। তারপর যখন একসময় নিচ থেকে বেরিয়ে আসতে শুরু করলো আমার লুকানোর অনুভূতি, তখনও ফারজাদ ভাই কি সুন্দর নির্বিকার এড়িয়ে চলেছে সব। জানিস সে আসলেই ফিট সব দিকে। কোন ব্যাপারে কোনো ব্যাপারকে সে অনুভূতিহীন ভাবে এড়িয়ে যাবে, অথচ তুই তার দোষ দেওয়ার ফাঁক পাবি না। যেমন রাস্তায় বেরিয়ে দুর্ঘটনা কারো মৃত্যু হলে লোকে কখনো আজরাইলকে দোষ দেয় না, বরং বলে গাড়ি আস্তে চালালে অ্যাক্সিডেন্ট হতো না, মরতো না বেচারা।